থেকে 12,000 টাকা দামের একটা ফোনের কাছ থেকে আপনি কি আশা করেন? ওয়েল, আমার হাতে এই মুহূর্তে যে ফোনটা আছে এইটাতে যে ফিচার দেওয়া আছে ভাই গো ভাই, এটা দাম শুনলে এবং ফিচারগুলো শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, ইভেন চমকে উঠতে পারেন। প্রেজেন্টিং Itel S23। এই বাজেট সেগমেন্টে প্রথমবারের মতো কালার চেঞ্জিং ডিজাইন নিয়ে এসেছে তারা। সেই সাথে রয়েছে 8GB র্যাম, সঙ্গে 128GB বড় স্টোরেজ, 50 মেগাপিক্সেলের আলট্রা এইচডি মেইন ক্যামেরা, সঙ্গে রয়েছে 90Hz রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে, 5000 mAh এর ব্যাটারি এবং সেই সাথে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমরা প্রায় প্রতিদিনই বলছি যে ফোনের দাম বেড়ে যাচ্ছে, ফোনের দাম বেড়ে যাচ্ছে, অবস্থা ভালো না, অবস্থা ভালো না। ভাই, এই ফোনটা রিলিজ হওয়ার পরে না আমার এখন সত্যি লজ্জা লাগতেছে যে ফোনের দাম বাড়লো কই, ফোনের দাম তো আরো কমলো। এই দুর্মূল্যের বাজারে সবকিছুর দাম যখন বেড়ে যাচ্ছে, ফোনের দামও কিন্তু বসে নেই, এবং তার মধ্যে এই ফোনটা আসলে সত্যি আমাদেরকে অবাক করে দিয়েছে। ওয়েল, এই সেই ফোন যাকে নিয়ে এত কথা হচ্ছে। এত কম দাম কেন? ঘটনা কি ভাই? এতে এত ফিচার কিন্তু দাম কম, তাহলে নিশ্চয়ই অন্য কোথাও গন্ডগোল আছে। এই গন্ডগোলটা আজকে আমরা খুঁজে দেখার চেষ্টা করব। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি, মানে টাইনা টুইনা পাস। লেটস গেট স্টার্টেড। ভাই, আজকাল ফোনের চেহারা দেখে বোঝার উপায় নাই ফোনের দাম কত, কারণ এন্ট্রি লেভেলের সস্তা ফোনগুলোতেও আজকাল যে ডিজাইন দেওয়া হচ্ছে আমরা টোটালি কনফিউজ। এই ফোনটার ডিজাইনই দিকে খেয়াল করে দেখেন, কে বলবে যে এটার দাম 10 থেকে 12,000 টাকা? পেছনে তারা গ্লাস ফিনিশ ব্যবহার করেছে এবং ফ্রেমটা দেখেন খেয়াল করে, কিছুটা মেটালের মতো দেখতে, যদিও এটা প্লাস্টিকের, ফলে দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগে। আর ডিসপ্লেটাও তারা চেষ্টা করেছে 2.5D দেওয়ার। ক্যামেরার হাউজিং দেখে যে কেউ বলবে যে এই ফোনটার দাম 20 থেকে 25,000 টাকার কাছাকাছি। খুবই সলিড একটা ফিল পাবেন এর কাছ থেকে, কিছুটা বক্স শেপের মতো। ফোনটা এতই বক্স শেপের যে ফ্ল্যাট সারফেসে ফোনটা একাই দাঁড়িয়ে থাকতে পারে। পাশাপাশি এর যে এজগুলা কিন্তু কিছুটা কার্ভ, এর ফলে আপনার হাতে ডিসকমফোর্টেবল ফিল হবে না। তবে ফোনটার সামনে এসে খেয়াল করে দেখলাম যে যথেষ্ট পরিমাণে বেজেল রয়েছে। সেই সঙ্গে তারা ব্যবহার করেছে ডিউ ডপ নচ। বাই দ্য ওয়ে, ফোনের বক্সের মধ্যে কিন্তু তারা অনেক জিনিস দিয়ে দিয়েছে, যেমন হেডফোন তো আজকাল দেখাই যায় না, তারা একটা হেডফোন দিয়েছে, চার্জার কেবল, সিম ইজেক্টর পিন, সেই সঙ্গে একটা চমৎকার ব্যাক কভারও পেয়ে যাবেন আপনি। সো এই ফোনটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। আমরা এবার এর কালার চেঞ্জিং ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু কথা বলবো। আইটেল এটাকে বেশ ভালোই ফোকাস করছে এবং তারা বলছে যে একটা ফোনের মধ্যেই 2টা কালার আপনি পাবেন। আমরা এই জিনিসটা টেস্ট করার জন্য ফোনের উপরে একটা কয়েন রেখে রোদে কিছুক্ষণ ধরলাম, রোদ থেকে ঘরের ভেতরে আসলাম এবং দেখলাম কিছুটা পিঙ্ক টাইপের কালার ধারণ করেছে ব্যাক কভারটা, এবং পয়সাটা সরিয়ে দিলেই দেখা যাচ্ছে যে অংশে রোদ লাগতে পারে নাই ওইখানে আসলে সাদাই রয়ে গিয়েছে। কিন্তু আসলে ব্যাপার হচ্ছে যে কিছুক্ষণ থাকে এই কালারটা, মানে কয়েক সেকেন্ড পরে এই কালারটা একাই গায়েব হয়ে যায়, ফোনের আগের রং সে ধারণ করে। সো 2টা কালার যে বারবার বলা হচ্ছে, এই 2টা কালার আসলে কোন 2টা কালার আমি খুঁজে পাচ্ছি না, কারণ ওই কালার তো মানে পার্মানেন্ট না, কিছুক্ষণ থাকে, তাহলে আমার লাভ কি হলো? তাছাড়া এমন নয় যে কালার একেবারে চেঞ্জ হয়ে যায়, মানে হোয়াইটের উপরে হালকা একটু পিঙ্ক টাইপের একটা টোন আসে আর কি। এইটা আমার মনে হয় না যে খুব একটা ফলপ্রসূ হবে অনেকের জন্য। কেউ যদি ভেবে থাকেন যে আমার এক ফোনে এক কালার হয়ে যাবে হুটহাট করে, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। আপনাকে রোদে ধরতে হবে এবং তাও কিছুক্ষণের জন্য কালারটা থাকবে। সো আমার মনে হয় এই কালার চেঞ্জিং ব্যাপারটাকে এত বেশি প্রায়োরিটি না দিয়ে এই ফোনের পারফরমেন্সের দিকে আমরা বেশি প্রায়োরিটি দিব। এতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটা এইচডি প্লাস ডিসপ্লে, সেটাতে আবার 90Hz এর রিফ্রেশ রেটও রয়েছে। যদিও এইচডি প্লাসে 90Hz টা আসলে ওইভাবে কাজ করে না, তারপরেও অনেকে অন্তত কিছুটা বেটার ফিল পাবেন। ডিসপ্লের কোয়ালিটি খুব একটা খারাপ না, ইনডোর কন্ডিশনে বেশ ভালো পারফর্ম করবে, তবে আউটডোরে গেলে একটু স্ট্রাগল করতে হতে পারে আপনাকে ফুল ব্রাইটনেস দিয়েও। কালারগুলো যথেষ্ট ভিভিড ছিল এবং এর যে ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ইমপ্রেসিভ, পাশাপাশি এর যে টাচ রেসপন্সিভনেস ঠিকঠাক কাজ করেছে। 90Hz রিফ্রেশ রেট ছাড়া আসলে এর ডিসপ্লেতে তেমন স্পেশাল কিছুই নাই এবং আমার কাছে প্রত্যাশা অনুযায়ী ঠিকঠাকই লেগেছে এর ডিসপ্লেটা। তবে আমরা এইবার কথা বলতে চাই এটার হার্ডওয়্যার নিয়ে। এখানে চিপসেট হিসেবে তারা ব্যবহার করেছে ইউনিএসওসির T606 এবং এই প্রসেসরটা ইদানিং অনেক ফোনে আমরা গণহারে ব্যবহার করতে দেখেছি এবং বিশেষ করে এন্ট্রি লেভেলের ফোনগুলোতে। সত্যি কথা বলতে কি, এই চিপসেটটা কিন্তু বেশ ভালোই পারফর্ম করছে। হার্ডওয়্যার সেকশনে আরো বড় চমক হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে ফিজিক্যাল 8GB র্যাম। ক্যান ইউ বিলিভ দিস? 10 থেকে 12,000 টাকা দামের একটা ফোন, সেখানে ব্যবহার করা হয়েছে 8GB র্যাম। এটা আসলে কয়েক মাস আগেও আমরা কল্পনা করতে পারিনি। শুধু তাই নয়, আপনি চাইলে আরো 8GB ভার্চুয়াল র্যাম হিসেবে বাড়াতে পারবেন, যদিও ওইটা খুব একটা কাজের না। এবং অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 12 ব্যবহার করা হয়েছে এই ফোনে এবং সেই সাথে রয়েছে Itel OS 8.6। সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়েছি আমরা। 8GB র্যাম থাকায় মাল্টিটাস্কিং খুব ভালো কাজ করেছে। শুধু র্যাম ম্যানেজমেন্টে এসে একটু দেখলাম যে আর একটু ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এই ফোনটার এবং রীতিমতো অবাক হয়ে গিয়েছি। স্কোর এসেছে 2,63,769। গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 376 এবং মাল্টি করে এসেছে 1,364। এবং এই স্কোরটা রীতিমতো এই দামের মধ্যে যত ফোন আছে বাংলাদেশে রিলিজ হয়েছে বা এখন হচ্ছে,
এটাই হাইয়েস্ট। আমরা এই ফোনটা দিয়ে গেমিং ট্রাই করেছি এবং টু বি অনেস্ট এই ফোনটা আসলে গেমিং ফোন না। T606 একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপসেট, যেটা দিয়ে আপনি ছোটখাটো গেম খেলতে পারবেন। যেমন আমরা ফ্রি ফায়ার খেলে দেখেছি, খুব ভালো পারফর্ম করেছে, বাট পাবজি খেলতে গিয়ে একটু ল্যাগ করেছে কোথাও কোথাও, কিছু কিছু জায়গায় দেখলাম একটু ফ্রেম ড্রপ করেছে। ওভারঅল ভালো পারফর্ম করেছে। আপনি যদি শখের গেমার হয়ে থাকেন, যে মাঝে মাঝে একটু গেমিং করেন, তাহলে আপনার জন্য এই ফোনটা ঠিক আছে। বাট যারা হেভি গেমার রয়েছেন তারা এর কাছ থেকে খুব বেশি প্রত্যাশা না করাই ভালো। সো ফোনের পারফরমেন্স সম্পর্কে একদম এক কথায় যদি বলতে চাই, তাহলে হচ্ছে এই দামের ফোনের কাছ থেকে সবাই যতটুকু প্রত্যাশা করে এই ফোনটা তার চাইতে বেশি দিতে পেরেছে। এই ফোনের মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, সামনে সেলফি শুটার হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর। স্যাম্পল পিকচারগুলো খেয়াল করে দেখেন, আমরা সত্যি আশা করি নাই যে আইটেলের এই ফোনটা থেকে এই কোয়ালিটি ছবি পাবো। যথেষ্ট শার্পনেস ধরে রেখেছে, যদিও স্ক্রিন টোনটা একটু স্মুথ করে ফেলে, দ্যাটস ফাইন। তবে ঝামেলা হচ্ছে শাটার স্পিড অনেক স্লো। লাইটিং কন্ডিশন একটু ডার্ক হলে দেখবেন শাটার স্পিড অনেক ল্যাগ করতে থাকে। শুধু তাই নয়, যেসব সাবজেক্ট একটু মুভ করে সেগুলো ছবি আপনি তুলতেই পারবেন না, এরকম একটা ব্যাপার। বাট শাটার লেগের এই কষ্টটা আপনাকে ভুলিয়ে দেবে এর ছবির কোয়ালিটি। 10 থেকে 12 হাজার টাকা দামের একটা ফোনের কাছ থেকে যে এক্সপোজার কন্ট্রোল আমরা দেখলাম সেটা রীতিমতো অবিশ্বাস্য। তবে কিছু কিছু ছবিতে খেয়াল করেছি যে কালারগুলো অতিরিক্ত পপ আউট করতে গিয়ে একটু অ্যাবনর্মাল করে ফেলেছে, যেটা হয় স্বাভাবিক। পোর্ট্রেট মোডের ছবি তুলেছি এবং সাবজেক্ট সেপারেশন খুব একটা সুবিধার না। আমরা আসলে পোর্ট্রেট ছবি তোলার জন্য কাউকে উৎসাহিত করব না এই ফোন দিয়ে। এই ফোনটা দিয়ে ভিডিওগ্রাফি করতে পারবেন সর্বোচ্চ 1080p রেজুলেশনে 30 fps এ। তবে স্টাবিলাইজেশন খুব একটা সুবিধার না, সুতরাং আপনাকে গিম্বেল ইউজ করতে হবে, তাহলে বেটার ফুটেজ আপনি পাবেন। আর এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল। আশা করি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। আমার কাছে মোটামুটি লেগেছে, আসলে 8 মেগাপিক্সেলে এর চাইতে বেটার পাওয়া সম্ভব না। আর এই মুহূর্তে যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সেটা সরাসরি এই ফোন থেকে রেকর্ড করা। ওয়েল, ক্যামেরা নিয়ে সব শেষে আমি যেটা বলতে পারি যে 10 থেকে 12 হাজার টাকা প্রাইস সেগমেন্টে মার্কেটে যতগুলো ফোন আছে, এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ইন দিস প্রাইস সেগমেন্ট। এই ফোনের সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে এবং সেটা পাওয়ার বাটনের সঙ্গে মার্জ করা হয়েছে, তবে পারফরমেন্স ঠিকঠাক লেগেছে। 5000 mAh এখন কমন একটা ব্যাপার, মোটামুটি সব ফোনে দেখতে পাচ্ছি 5000 mAh এই আটকে আছে। যাই হোক, ফোনটা তো স্লিমও রাখা দরকার, তো তারা 5000 mAh ব্যাটারি দিয়েছে, সেই সঙ্গে দিয়েছে 10 ওয়াটের একটা চার্জার, বক্সের মধ্যে পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপ আবার ভালো। আপনি যদি হেভি ইউজার হন একদিনে চার্জ শেষ করতে পারবেন না, আর যদি নর্মাল ইউজার হন তাহলে টেনে 2 দিন চলে যাবে। চার্জ দিতে সময় লেগে যায় প্রায় 3 ঘন্টার মতো। আচ্ছা, ফোনের দাম কম, আসলে এই দামে কি খুদ ধরবো আমি বুঝতেছি না। তারপরে আমাদের কাছে যখন একটা ফোন এসেছে, কিছু না কিছু খুদ তো আমাদেরকে ধরতেই হবে। যদি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টটা দেওয়া হতো এখানে, তাহলে একদম 100তে 100 হয়ে যেত। 99% হয়েছে এখন। আর একটা জিনিস হচ্ছে ডিউ টপ নচ। মার্কেটে এই দামে বেশ কিছু ফোনে দেখলাম যে 5 হোল ডিসপ্লে দিয়েছে, সো আইটেল পারলেও সেটা দিতে পারতো। সেই সঙ্গে বেজেলের পরিমাণটা আর একটু কমালে আমি একটু বেশি খুশি হতাম। পাশাপাশি র্যাম ম্যানেজমেন্টটা আর একটু ইমপ্রুভ করা দরকার, কারণ আমি খেয়াল করে দেখেছি কিছু ডাউনলোড করতে গেলে যদি ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি অ্যাপ থাকে তখন ডাউনলোড স্পিড স্লো হচ্ছিল, কারণ ওয়াইফাই রিসিপশনে কিছু একটা ইন্টারফেয়ার হচ্ছিল তখন। আর বলতে হয় লাউড স্পিকারের কথা, লাউড স্পিকার ঠিকঠাক রয়েছে এই দামের একটা ফোনে, এর চাইতে বেশি কিছু আশা করা যায় না। তারপর আমার কাছে মনে হয়েছে যে ফুল ভলিউমে একটু ডিস্টোর্ট করে, এইটা একটু ফিক্স করা দরকার। সো আর বেশি কিছু ভুল ধরতেছি না ভাই, কারণ ফোনটার দাম হচ্ছে মাত্র 10,490 টাকা 4GB ভার্সন, আর 8GB ভার্সনটার দাম হচ্ছে 12,490 টাকা। সো বুঝতেই পারছেন যে এই দামে মার্কেটে অন্যান্য যত ফোন আছে তার থেকে বেশি কিছু আইটেল দিচ্ছে। সো এখানে আইটেলকে অনেক অনেক ধন্যবাদ এত কম দামে 8GB র্যাম আমাদের মধ্যে দেওয়ার জন্য। আশা করছি তারা সামনে এই ধারাটা অব্যাহত রাখবে এবং এরকম কম দামে ভালো ভালো ফোন আমরা পাবো। প্রিয় দর্শক, এই ফোনটা আপনার কাছে কেমন লাগলো একটু কমেন্টে অবশ্যই জানিয়ে দিন, এবং কোথায় কোথায় আপনার দৃষ্টিতে ঘাটতি আছে এই ফোনটার অবশ্যই জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে। এবং যারা সাবস্ক্রাইব করেন নাই ভাই, করে ফেলেন, কারণ সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, আর ভালো হইতে পয়সা লাগে। হ্যাঁ, সত্যি কথা, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। না কেন? হ্যাঁ, তুমি চিনো আমারে? আমি কি আমার সাবস্ক্রাইবার কথা তুমি জানো? তুমি আমার আর বাকি আছে কিছু বাদ কথা বলে যাও।